অনেক এমপি আসছে, আমাদের বেশিরভাগ সময় এমপি আসছে জাতীয় পার্টি এবং বিএনপি থেকে। তারপরেও আমি দেখি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের আরো অনেক জায়গা আছে, অনেক জায়গার রাস্তাঘাটের উন্নয়নের দরকার আছে, অনেক জায়গায় নতুন নতুন স্থাপনা, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়বার মতো সুযোগ আছে। আমি চাই আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এই আসন থেকে সংসদ সদস্য করে, ইনশাআল্লাহ আমার নারীর তার যেই জায়গা, সেই এলাকার ছেলে মেয়েদের আর ঢাকা যেতে হবে না চাকরির জন্য, এলাকাতেই চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আর একটা কথা ভাই, আমি জানি আমার মা বোনরা আমাকে দেখবার জন্য আসছে, আমার খুশির আর সীমা নাই। সত্য, আপনারা আর হেতেরে আটকাইতে পারবেন না। আপনারা ভোট দেন আর না দেন, এরা কিন্তু আমার ভোট দিব ইনশাআল্লাহ। আজকে আর আমি বক্তব্য দীর্ঘ করব না, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আর 5 মিনিট পরে মাগরিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুযোগ দেন, আল্লাহ যেন আমাকে সুযোগ দেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি। 2018 থেকে 23 সাল পর্যন্ত যখন এমপি ছিলাম, আমি যেহেতু সংরক্ষিত মহিলা আসনের এমপি, আমার বরাদ্দ ছিল অল্প। এখানে আপনাদের ভোটে যে এমপি হয়েছে সাত্তার ভাই, উনি যতটুকু বরাদ্দ পাইতেন তার 50 ভাগ বা 20 ভাগের 1 ভাগ বরাদ্দ আমি পাইতাম। আমার বরাদ্দ খুব অল্প ছিল, কিন্তু আল্লাহ সাক্ষী, আপনারাও সাক্ষী। বলেন তো, আমি কি 1 টাকা কোনো 9-6 হয়েছে সেখান থেকে? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে আবার এমপি করে, এইবার অনেক বড় বরাদ্দ পাবো আমি, এবং তার প্রতিটা পয়সা আমি আপনাদের কল্যাণে, আপনাদের ভালোর জন্য আমি খরচ করবো ইনশাআল্লাহ। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার সন্তান নাই। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষই আমার বাবা, আমার ভাই, আমার সন্তান। সুতরাং আপনাদের জন্য যদি আমি না করি, আমি কার জন্য করব? এই জায়গা থেকে পড়েই তো আমার বাপ চাচারা জজ ব্যারিস্টার হইতে না, তো তাইলে আপনার সন্তান কেন হইতে পারবে না? একটা যোগ্য নেতৃত্ব যদি আসে, ইনশাআল্লাহ এইখান থেকে পড়েই আপনার সন্তান জজ ব্যারিস্টার সচিব আমলা সব হতে পারবে। আমাদের স্বাস্থ্য কিছু লাগলেই ঢাকা চলে যেতে হয়। আমার আরেকটা উপজেলা আছে আশুগঞ্জ, তারা ব্যবসায়ী মানুষ, তাদের অসুখ বিসুখ হইলে তারা বড় বড় হাসপাতালে দৌড়ায় যায়, কিন্তু আমার এই এলাকাটা তো ব্যবসায়ী এলাকা না, গরিব মানুষের এলাকা, সাধারণ মানুষের এলাকা। আমার ভাইরা সাধারণ মানুষ, আমার বোনরা এখানে সাধারণ মানুষ, তাদের অসুখ হলে যাতে তারা সুচিকিৎসা এলাকাতেই পায়। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সেই ব্যবস্থা করে দেব। আর আপনাদের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। আমি সাধারণত বৃহস্পতিবার চলে আসি, শুক্র শনি এলাকাতেই থাকি, সমাজপুরেই থাকি, আবার একটা ছোট বাসা নিচ্ছি, ওইখানে থাকি। আপনারা সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ইউনিয়ন ভাগ করে, যেদিন যে ইউনিয়ন দরকার, আমার ভাই আছে, জুয়েল আছে, আমার জাকির আছে, যার সঙ্গে যোগাযোগ করেন, করে চলে আসবেন, আমার সঙ্গে আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ। বাচ্চাদের স্কুল কলেজের মান, পড়াশোনার মান যতদূর সম্ভব উন্নত করার চেষ্টা করব, যাতে তারা এখান থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতন ভালো ভালো জায়গায়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েটের মতন জায়গায় পড়াশোনা করতে পারে। সে শুধু পালিয়েনি, পুরা আওয়ামী লীগকে নিয়ে উনি পালিয়ে গেছে। যদিও পালানোর সময় ওনার পরিবার নিয়ে পালিয়েছে,
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বিপদে ফেলে, বাট আলটিমেটলি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন বাংলাদেশে নেই। এইটার আওয়ামী লীগের মতো একটি দল, যে দলটি অনেক পুরানো একটি দল, আমরা দেখেছি ঠিক যখনই তাদের কোনো নেতার সমস্যা হয়, ওই যে ৭৫ সালে যখন মুস্তাক বাহিনীর চক্রান্তে, তাদের এই বাকশালের মুস্তাক বাহিনীর চক্রান্তে যখন ওনাকে হত্যা করা হয়, আওয়ামী লীগের বাংলাদেশে কোনো নেতাকে কোনো গাইবেনা জানাজাপানোর জন্য খুঁজে পাওয়া যায়নি। স্বয়ং আওয়ামী লীগের ওই সময় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের নেতাদের তাকে কই ধানমন্ডির ২৭ নম্বরে তো তোমাদের কাউকে আসতে বলে। ঠিক একইভাবে আজকে ২৪ সালেও দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোন নেতা গিয়ে যে শেখ হাসিনার পক্ষে একটা বক্তব্য রাখে এরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি। পক্ষান্তরে আপনি দেখেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখনই কোনো ক্রাইসিস হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি দায়িত্বে ছিলেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলুন, ওই ৭৫-এর ৭ নভেম্বর যখন সিপাহী বিদ্রোহ হয়, সেদিন সিপাহী জনতারা ওনাকে, অন্যদিকে যখন একটা গ্রুপ, বামপন্থী একটা গ্রুপ ওনাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল, ঠিক তখনই সিপাহীরা জনতারা সেদিন ওনাকে জনতার কাতারে নিয়ে এসেছিলেন এবং উনি জনতার নেতা হয়েছিলেন শহীদ জিয়া। ঠিক একইভাবে ১৯৮১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন, এরপরে যখন বিভিন্ন ঘটনা উপঘটনার পরিক্রমায় আমাদের এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গৃহবধূ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন, ঠিক তখনই অনেক ধরনের ষড়যন্ত্র হয়, কিন্তু উনি মাথা উঁচিয়ে সেই সব ষড়যন্ত্র রুখেছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন না, সে ৮০-র দশকের অনেক ঘটনা। ৮৬ সালে এই লালদিঘির ময়দানে এসে শেখ হাসিনা ছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, বলেছিলেন এরশাদের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, কিন্তু শেখ হাসিনা ঢাকায় গিয়ে এরশাদের সাথে বসে নির্বাচনে চলে গিয়েছিল। আমাদের নেত্রীর আপসহীন ভূমিকার কারণে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮০-র দশকের সবচেয়ে জনপ্রিয় একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল। বাংলাদেশের ৯০% শিক্ষা প্রতিষ্ঠান সেই সময় ছাত্র দলের নিরঙ্কুশ তাদের বিজয় ছিল। কাজে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো ক্রাইসিস হয়েছে, তখনই কিন্তু উনি দাঁড়িয়ে গেছে। ৮৮ সালে যখন আবার নির্বাচন হচ্ছিল, সেখানে উনি স্ট্রেটলি বলে দিয়েছে আমি নির্বাচনে যাব না। ওই সময় ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার নির্বাচন করতে বাধা দেওয়া হয় এবং ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সেই সময় এরশাদের পতন হয় এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, গডফাদারগিরি এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য যাতে করতে না পারে।